গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা চা খাবো আমি আর মা। ওদেরকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে চেঞ্জ করে এই কটা বাসন ছিল মাজলাম, মেজে নিয়ে এখন গ্যাস পরিষ্কার করে নিলাম, যেহেতু ওদের জন্য চিড়ের পোলাও করেছিলাম। আজকে তো একাদশী, তো সেজন্য চিড়ের চালের তো কোনো আইটেম ছোঁয়াছাড়ি লাগলে হবে না, তো সেজন্য সব বাসন কটা মেজে পরিষ্কার করে গ্যাস মুছে নিয়ে এবারে আমি একটু পাঁপড় ভাজা করব, একটু বাদাম ভাজা করব আর চা। এই সকালবেলা এখন খাবো আমি আর মা। তারপরে দুপুরে দেখি সাবুর রুটি করব ভাবছি, সাবুর উপমা আজকে করব না, সাবুর রুটি করব। সাবু গুঁড়ো করে রুটি যেরকম করে সেরকমটা করব। তো চলো এখন আমি বাদামটা ভাজবো, এই কড়াই বসিয়েছি। আর এই যে বাদাম বার করে নিলাম, যে কটা ভাজবো, এই যে কটা ভাজবো। আর এই যে পাঁপড় ভাজা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বেশি কথা বলে সময় নষ্ট করব না, কারণ অনেক কাজ, সে কাজগুলো করতে হবে। ওদিকে মা আবার ওই ঘরে একটু ঝুল ঝাড়লো, পাখা টাকা ভীষণ ঝুল হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করলো। চা খেয়ে নিয়ে তারপরে আমি ঘরের কাজে হাত দেবো। তো দেখতে থাকো। এখন আগে পাঁপড় ভাজাটা করি। হ্যাঁ, পাঁপড় ভাজা বাদাম ভাজা করি আর চাটা খেয়ে নিই, নাহলে আর এনার্জি পাওয়া যাচ্ছে না। সেই সকাল থেকে পুরো খালি পেটে রয়েছি, একটু খালি পেটে ওষুধ খেয়েছি হোমিওপ্যাথি, আর তারপর থেকে পুরো খালি পেটে একটু জল খেয়ে রয়েছি। যতক্ষণ চাটা না খেতে পারছি শান্তি হচ্ছে না। তো একাদশী দিন বলে এখন আর কি বাদাম ভাজা পাঁপড় ভাজা চা খাবো, আর কোনো রকম বিস্কিট তো খাবো না। তো সেই জন্যই এই পাঁপড়গুলো সাবুর পাঁপড়, তো এগুলো একটু ভাজা করে নিচ্ছি, সাথে বাদাম ভাজা। আর আজকে ওই একাদশীতে যেহেতু চা খাচ্ছি, অনেকে আবার চাটা খায় না, কিন্তু আমাদের মধ্যে খায়। তো লিকার চা খাবো, দুধ চাটা খাবো না। আমি দাদু ঠাকুমাকেও দেখেছি একাদশীর দিন চা বাদাম ভাজা খেত, বা আমাদের মধ্যে আমি চাটা খেতে দেখেছি, সেজন্য চাটা আমাদের চলে। তবে হ্যাঁ, অনেকেই আছে একাদশীর দিন চা খায় না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে একাদশী করার কি দরকার। দেখো, দীক্ষা নিয়েছি, তো গুরুদেব বলেছেন একাদশীটা পারলে করতে, তো সেজন্যই করি। আর ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করি, একাদশীটা করি। আর এছাড়া একদিন ভাতটা না খাওয়াই ভালো, একটু ফাস্টের উপর থাকা ভালো। আগে আমি একাদশী করলে আমার কিন্তু একটা মাথার যন্ত্রণা হতো, একটু শরীরে সমস্যা হতো, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম করা। কিন্তু এখন আর ভগবানের আশীর্বাদে কোনো প্রবলেমই হয় না। মেন পুরো খালি পেটে থাকলে আমার একটা সমস্যা তৈরি হয়, গ্যাস হয়ে যায়, তো আর মাথার যন্ত্রণা হয়। পর্যাপ্ত পরিমাণে ঠিকমতো খাবার, হেলদি ফুড খেলে, যেরকম ফ্রুটস, জুস বা স্মুদি টাইপ এরকম কোনো খাবার দাবার খেলে, খালি পেট না রাখলে কোনো সমস্যা কিন্তু হয় না। তো সেভাবেই চলি, আর ফলে তো একটা আলাদাই এনার্জি থাকে। আর ওই সাবুটা খাওয়া হয়, কারণ এছাড়া অন্যান্য কোনো কিছু আর খাই না। সাবুটা আর সাথে ফল। সাবুর উপমা বানিয়ে নিই, সাবুর রুটি আজকে যেমন বানাবো তোমরা দেখতে পাবে, রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি। আর এখন এই যে আমি একটু স্মুদিটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দেবো। দইটা তো ঠান্ডাই ছিল, তবুও আমি এখন বানিয়ে ফ্রিজে রাখবো, কারণ এখনই তো আর স্মুদিটা খাবো না। তো এটা এখন জাস্ট রেডি করে রেখে দিচ্ছি। আর তারপরে এখন আগে চা খাবো, তারপরে এটা ঠান্ডা হলে একটু পরে যখন খিদে পাবে মাঝখানে, ওই ব্রেকফাস্টের পরিবর্তে আর কি এই খাবারটা খেয়ে নেবো। অনেকক্ষণ এটা পেটে থাকে আর বেশ ভালো এনার্জি গেইন করা যায় এই ধরনের খাবার খেয়ে। কিন্তু যেরকম এখানে দই দিয়েছি, 3টে কলা দিয়েছি, দুজনা খাবো কিন্তু 3টে কলা দিয়েছি, সাথে দই। আর এখানে দিলাম আমি ফ্ল্যাক্সিডসের 2 চামচ মতো ফ্ল্যাক্সিডসের পাউডার দিলাম, আর একটু লবণ আর চিনি। ড্রাই ফ্রুটসগুলো শেষ হয়ে গেছিলো, নাহলে ড্রাই ফ্রুটসের গুঁড়োও দিতাম। তো এই যে এখন আমি আর মা এখন চা আর এই সমস্ত কিছু খাবো, বাদাম ভাজা পাঁপড় ভাজা। আর এই খেতে খেতে আমার এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছে প্রাণটাই যেন বেরিয়ে যাবে, এমন কাশি উঠেছে। তো মা আমাকে জল দিতে গেছিলো, তো মাকে বললাম জল দিও না, কারণ অলরেডি চাটা আমি গলায় দিয়ে ফেলেছি। চা গরম চাটা খেয়েছি, তার সাথে তো জলটা খাওয়া যায় না, সেজন্য আবার চাটাই মুখে দিলাম। প্রচণ্ড কি বিভৎসভাবে একটা কাশি উঠেছিল, মনে হচ্ছে দম ফেরাতে পারছিলাম না, চোখ দিয়ে রীতিমতো জল বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপর ঠিক হলো।
তারপরে এই যে কাজে লেগে পড়লাম। আজকে বেডরুমের একটুখানি এক্সট্রা কাজ আছে, যেমন একটুখানি হালকা ঝুল দেখতে পাচ্ছি, সেটা একটু পরিষ্কার করে নেব। প্রথমে ভাবিনি এই কাজটা করব, কিন্তু যখন আমি দাঁড়িয়ে এসিটা পরিষ্কার করতে গেলাম তখনই আমার চোখটা গেল দেওয়ালের দিকে। দেখলাম হালকা একটা ধুলোর মতো আস্তরণ পড়ে আছে। তো সমস্ত বালিশপত্র যা ছিল সব সরিয়ে নিলাম, আর বিছানা একদম ফাঁকা করতে নেই, তার জন্য একটা ওই ছোট্ট কুশানটা রেখে দিয়েছি যেটা লাভ সাইনের মতো। আর এই যে এসিটাকে পরিষ্কার করলাম, মুছে নিচ্ছি। এটা প্রায় দিনই এসি, একদিন বাদে একদিনই এসিটা নর্মালি একটু কাপড় দিয়ে মুছে নিই। আর এই এখন হ্যান্ডাস্টার দিয়ে দেওয়ালটা মুছে নিলাম। প্রথমে এসিটা মুছে দিই, তারপর দেওয়ালটা মুছে নিচ্ছি একটু এই সাইডটা দিয়ে। ঘরে কোনো রকম ঝুল না থাকাটাই কিন্তু খুব ভালো। হালকা ঝুল হলেও না সাথে সাথে নিয়ে নেওয়াটা ভালো, এতে পরে পরিশ্রমও হয় না, অত ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও হয় না, আর নেগেটিভিটি প্রবেশ করে না ঘরে। কারণ ঝুল নাকি ভীষণ বাজে জিনিস, মানে ঘরে যেন কোনো রকম ঝুল ময়লা না থাকে। আর সেজন্য চেষ্টা করি যখনই চোখে পড়ে তখনই না পরিষ্কার করে নিই। তো সব জায়গা তো অত মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু মেন জায়গাগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো জানলাটা পুরো খুলে দিয়েছি। আরও একটা বিশেষ কাজ করেছিলাম, যেটা হচ্ছে ব্লিচিং পাউডার দিয়েছিলাম আমি। ওই হাতটা এরকম জানলার এই শিকের ভেতর দিয়ে হাতটা বাড়িয়ে ওই পেছন দিকের মাটিটার মধ্যে না ব্লিচিং পাউডার দিয়েছি। তার জন্যই কিন্তু দুটো জানলা আমি খুলে দিয়েছি, দুদিকেরটাই খুলে দিয়েছি। ব্লিচিং পাউডারটা দিয়েছি, এখন পোকামাকড়টাও আসবে না, আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব হয়ে গেল। আর বর্ষাকালে এমনিতেই বাড়ির চারপাশে ব্লিচিং পাউডারটা দিতে হয়। তো তারপরে দেখলাম যে এসিটাকে না পরিষ্কার করে নিয়ে এসিতে ফিল্টারটা ক্লিন করা দরকার ছিল। এগুলো আমার হাজব্যান্ডই করে, তো আমিও করি, মানে এই না যে ওকেই করতে হবে। ও যখন বাড়িতে থাকে যদি দিন বিশেষে মনে করি তো ও করে দেয়, না হলে আমি করে নিই। তো এখানে ফিল্টারটা পরিষ্কার করার সময় এসিটাকে ভেতরটাও একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর তারপরে এখন আজকেও অটো ক্লিনটাও করবো। অটো ক্লিনটা মাঝে মাঝে করা ভালো, তো অটো ক্লিনটা আমরা করি। অটো ক্লিনটা করলে এসি সবসময় পরিষ্কার থাকে, আর ঠান্ডার কোনো, আর যদি এসিতে ফিল্টারটা ভালো পরিষ্কার না থাকে না, তাহলে কি হয় ইলেকট্রিকটা বেশি টানে। সেজন্য নিয়মিত ফিল্টারটা কিন্তু পরিষ্কার করতে হয়। সেজন্য এইদিকে কোনো গাফিলতি করি না, ফিল্টারটা নিয়মিত পরিষ্কার করে নিই। তো যাই হোক, এসিটা পরিষ্কার করে এখন অটো ক্লিনে সুইচটা দিয়ে দেবো। তারপরে এই পর্দাটাকে খুলবো। খুলে আমি মিডিলে যে পর্দাটা, মানে যে 3টে কার্টেন দেওয়া আছে, মিডিলের গ্রিন কালারটা খুলে রেখে দেবো, কারণ সামনেই পুজোর আগে ইচ্ছে আছে যে পর্দা চেঞ্জ করব। তো ওর জন্য এখন আর টোটালটা নামাবো না, কদিন বাদে একবারই আর কি চেঞ্জ করে দেব। এখন শুধু মিডিলেরটা আমি খুলে নিলাম, ওটা কেচে দেবো। আর বাকি বেডশিটটা পরিষ্কার বেডশিট, তো এটাও আমি কিন্তু কাচতে এখন নামাবো না। বেডশিটটা এখন ভালো করে পিটিয়ে বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে আবার সুন্দর করে পাতিয়ে নেব, নিয়ে বিছানাটা অ্যারেঞ্জ করে নেব। তো এইভাবেই মোটামুটি আমি সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করে নিই। আমি মোটামুটি এরকমভাবে পরিষ্কার করলে কিন্তু মানে দেখবে বেডরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। ডিপ ক্লিনিংয়ের জন্য বেশি পরিশ্রম করতে হবে না। তো এইভাবে মেনটেন করার চেষ্টা করি। তোমরা দেখেছো যে ফ্যানটাও কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। ফ্যানটা আমাকে পরিষ্কার করতে হয় না, আমার হাজব্যান্ড প্রায় দিনই ফ্যানটা একবার করে, ও যখন বাড়িতে মানে ঘরে থাকে, হয়তো ঘরের ওই বিছানাটা একটু গুছিয়ে দিল তখন ফ্যানটাকে মুছে দেয়। যখনই একটু হালকা ধুলো পড়তে না পড়তে ফ্যানও মুছে দেয়, সেজন্য ফ্যান পরিষ্কারই থাকে। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, জিনিসপত্র মেনটেন করলে কিন্তু ঘরের ডিপ ক্লিনিংয়ের খুব একটা বেশি প্রয়োজন হয় না, মানে পরিশ্রমটা কম হয় আর কি। আজকে রান্নাবান্না সেরকম একটা প্রেশার নেই, কারণ যেহেতু একাদশীর দিন, তো ওদের জন্য একটা তরকারি করব তাহলেই হয়ে যাবে। ধোঁয়া বেরোচ্ছে এখান দিয়ে, ঠান্ডা বেরোচ্ছে, হিম ঠান্ডা একটা ধোঁয়া বেরোচ্ছে। এটা পরিষ্কার হচ্ছে তো, আর এখন এই জানলাটা খোলা বলে বাইরে দিয়ে চলে গেল সব হাওয়াটা। এই যে এখন পরিষ্কার কমপ্লিট হয়েছে, মানে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। এই যে অটোমেটিক ক্লিন হয়ে গেল। তো অটো ক্লিনটা মাঝে মাঝে করি, 15 দিন আগে মনে হয় একবার করেছিলাম, 15-16 দিন, তারপরে আজকে আবার করলাম। আর আমার এই নতুন চ্যানেলে কিন্তু মানে ওয়াচ টাইম প্রায় কমপ্লিট, এখন আর সামান্য হয়তো 1-2 দিনের মধ্যেই বাকিটা কমপ্লিট হয়ে যাবে।
কিন্তু সাবস্ক্রাইবার এখনও বাকি আছে। তোমরা তো বুঝতেই পারছো যে এখনও 1000 সাবস্ক্রাইবার না হলে হবে না। তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, হয়তো ভিডিও দেখছো, অবশ্য করেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কারণ আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বান্ধবীরা বা বোনেরা রয়েছে অন্য চ্যানেলের, সেখানে তো আমার মোটামুটি 11K আছে, এক জায়গায় 18K আছে, আর 6K আছে। তো সেখান থেকে তো 6K প্লাস আছে। তো আশা করি সেখান থেকে তোমরা অনেকেই আমার ভিডিওগুলো দেখছো, তো তোমরা অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এই যে এখন আমি ঘর গোছানো তো প্রায় শেষের দিকে, আর বুঝতেই পারছো যে বাচ্চার গলার আওয়াজ, কারণ বোন এসেছে। এর পরের ব্লগেই তোমরা দেখতে পাবে যে বোন এসছে, ওর ব্লগগুলো আসবে পরপর। অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে আর কি, সেই একাদশী ব্লগটা আজকে দিচ্ছি, মানে এটা মঙ্গলবারের ব্লগ তোমরা দেখছো। যেহেতু দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, সমস্যাটা হচ্ছিল আমার ফোন নিয়ে, বিশেষ করে একদিন তো এডিট করতে পারলাম না, বিভিন্ন রকম কাজের চাপে ব্যস্ততার মধ্যে দুদিন কাটলো। তারপরে ফোনের এমন প্রবলেম দেখা দিল যে আমি আর ভিডিও আপলোড কি দেবো, এডিট মানে কোনো কিছুই করতে পারলাম না। ফোন পুরো বন্ধ হয়ে একদিন পড়ে রইলো। আর তারপরে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, পরের দিনকে আবার ও ফোনটা নিয়ে আবার সার্ভিসিং করিয়ে আনলো। তারপরে আমি এখন এডিট করছি, তাও এখন অনেকটাই লেট করে। হয়তো এই ভিডিওটাও সেই সন্ধ্যার সময় হয়তো যাবে তোমাদের কাছে। মানে এই হচ্ছে অবস্থা, মানে বাধার পর বাধা, কাজকর্মের একটা সমস্যা আমার লেগেই আছে। ঠিকমতো রেগুলারিটি মেনটেন করে কিছু আর করতেই পারি না। তো এখন এই যে ঘর মুছে নিচ্ছি, আর এই যে মপটার কথা আমাকে একজন জিজ্ঞেস করেছিলে, তো মপটা কেমন, তো মপটা তো দেখে বুঝতে পারছো এই মপটা একদমই ভালো না, এটা আমাদের একদম ভালো পড়েনি। গালার যে মপটা এর আগে ব্যবহার করতাম, আর সেটা তো 1 বছরের ওপরে হয়ে গেছে, ওটা আমার নষ্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি, আমার নিজের দোষে। তো এই মপগুলো ভালো হয় না, ওই ধরনের মপগুলো কিন্তু ভালো হয়। এই মপগুলো বেশি একটা টেকসই হয় না, আর ব্যবহার করতেও মাঝে মাঝে অসুবিধা হয়। তো সেই জন্য আছে ব্যবহার করছি, কারণ নিচে বসে মোছার মতো পরিস্থিতি আমার নেই, ওর জন্য এই যেমন আছে তেমনই আর কি ব্যবহার করি। তো স্নান হয়ে গেছে, এখন এই যে মুখে একটু সানস্ক্রিন মেখে নেব, নিয়ে যাব আগে ঠাকুরের কাজটা সারবো, সেরে তারপরে রান্না করব। তো রান্নার তো সেরকম একটা চাপ নেই, অসুবিধে নেই, ঝটপট করে রান্নাটা করে নেব। তারপরে আবার গোপালকে স্কুল থেকে আনা আছে, তারপরে আবার মিষ্টুকে আনা আছে। তো এই যে ফুলগুলো দিয়েছি, এত সুন্দর ফুল, তো এই ফুলগুলো সব গ্যারেজ থেকে এনেছে, এগুলো কিন্তু কোনো কেনা ফুল না। তো অনেক ফুল নিয়ে এসেছিলো, ওপরে মন্দিরে দিয়েছি, মা পুজো করেছে, আর বাকি অল্প কটা নিচেও সাজিয়ে দিলাম সিংহাসনে। তারপরে এই যে রান্না করে নিচ্ছি, একটাই তরকারি, যেহেতু কোনো ঝামেলা নেই, চটপট করে নিয়েছি, 1 নিমেষে রান্নাও হয়ে গেছে। শুধু আমাদের খাবারটা পরে করব, রেডি করে নিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি, সাবুটা গুঁড়ো করতে হবে, সাবুটা ভেজাতে ভুলে গেছিলাম। তো এই যে আলু সেদ্ধ, কিছুটা তরকারি করব, কিছুটা সাবু রুটির মধ্যে দেব। গরম গরম পনিরের তরকারি রেডি মিষ্টি আর গোপালের জন্য। তো আর এই যে এখানে ভাত, ওটা দুজনে অল্প কটা, এখন এটা ঢেকে রাখবো, হয়ে গেল ওদের জন্য। এখন আমাদেরটা এখন করবো না, গরম গরম পরে করে নেবো। আর ঠাকুরকে তো মা ফল ভোগ দেবে, এখন ঢেকে রেখে দেবো। তো এই যে সাবুগুলো এখন গুঁড়ো করব, কিন্তু ভেজাতে পারলাম না, কারণ ভেজানোর কথা আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছে যে ভিজিয়ে নিতে হবে, আসলে প্রথমবার করছি।
তো এখানে আদা দিয়েছি গ্রেট করে, লবণ, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর বড় দানার সাবু হলে না বেশ ভালো হয় আর কি। তো এটা তো ছোটো দানার সাবু, আমি আর চালনি নেইও আমার, আর আমি চালতে পারলাম না। এবার আলু সেদ্ধ দেবো, এই যে এই আলুটা সেদ্ধটা এই দুটো এবার আলু সেদ্ধটাকে পিষে এর সাথে মারতে হবে। তো আলু সেদ্ধটা এখানে সাবুর গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। বাকি তো দেখলে যে আদা দিয়েছি, আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে অল্প জল দিয়ে এরকম মেখে নিতে হবে, যেরকম করে আটা বা ময়দা মাখি সেইভাবে দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। হালকা তেল মাখিয়ে রেখে দিলেও হবে, তো কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে বানাতে হবে। তবে হ্যাঁ, সাবুর গুঁড়োটা করতে অনেক টাইম লাগছিল। তো ঠাকুরের প্রসাদটা আমার নিচে নিয়ে এসেছে এই যে থালায় করে, ঠাকুরের ভোগের থালা থেকে এটার মধ্যে করে নিয়ে এসছে কলা, নাশপাতি না সরি পাইনঅ্যাপেল, কী যেন পাইনঅ্যাপেলকে কী বলে, হ্যাঁ আনারস, আম আর এই যে কলা ভোগে দেওয়া হয়েছে। একটু আনারস খেলাম আমি, ভীষণ মিষ্টি। আর বাকি রেখে দিয়েছে, অর্ধেকটা মা দিয়েছে আনারস, আর বাকি অর্ধেকটা ফ্রিজে আছে। আম মনে হয় 2টো ভোগ দিয়েছে, আর বাকি রয়েছে ফ্রিজে, বেশি একটা ফল দেয়নি, মোটামুটি দিয়েছে। আর কলা, তো এই ঠাকুরের ভোগের ফল থাকুক, এটা আমার আর মার আজকের খাবার। তো আমি তো সাবু মাখাটা মেখে ওটা মেখে রেখে দিয়ে তারপরে ওদেরকে স্কুল থেকে সব আনলাম। তো এখন একদম লাস্ট টাইমে আমি গরম গরম রুটিগুলো করে নেবো। তো রুটি করব, কয়েকটা রুটি করেছিলাম, তারপরে হালকা ওই সানফ্লাওয়ার অয়েলে ভেজে নিয়েছিলাম, মানে একদম সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখানে প্রথমে একটু বেলে নিতে হবে, একটু ফেটে ফেটে যাবে। এই রেসিপিটা কিন্তু অলরেডি আমি একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য আমি ব্লগেও রাখলাম, কিন্তু শর্ট ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি কিভাবে বানিয়েছি। তো এখানে প্রথমে বেলে নিতে হবে, চারিদিকটা একটু ফেটে ফেটে যাবে, সেটাকে আবার বাটি বা যে কোনো একটা পাত্র দিয়ে একটু গোল করে কেটে নিলেই কিন্তু একদম দারুণ দেখতে হবে সাবুর পরোটা বা রুটিগুলো। আর এখানে ছোট ছোট করেছি বলে তাওয়ার মধ্যে 2-3টে করে ধরে গেছে, না হলে বড় করেও নিজের মতো করে নেওয়া যায়। যে সেরকম একটা কাটিংয়ের কিছু নিলে তারপরে বড় করেও কিন্তু কাট করে নেওয়া যেতে পারে, বা চাকু দিয়ে রাউন্ড করেও শেপ করে নেওয়া যেতে পারে। আর শেপ অনেকে আবার শেপ করেও না, ওরকম ফাটাফাটাই থাকে, কিন্তু একটা শেপ দিলে দেখতে সুন্দর লাগে আর কি। যেমন এই যে কি সুন্দর দেখতে হয়েছে সাবুর রুটিগুলো। এগুলোর মধ্যে এবার হালকা তেল দিয়ে আমি কয়েকটা এমনি করেছিলাম, কয়েকটা ভেজে নিয়েছিলাম, বেশিরভাগগুলোই ভেজে নিয়েছিলাম। তো মিষ্টি গোপালও একটু খেতে চাইলে ওদেরকেও দিয়েছিলাম, ওরা আবার একটা খেয়েছিল। তো এটা খেয়েছিলাম, একটা তরকারি করেছিলাম ওই হলুদ লবণ ছাড়া, আলু সেদ্ধ করে একটা আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি করেছিলাম, অল্প মশলা দিইনি বলতে গেলে, যেরকম একাদশী বা উপোসের দিন যেরকম তরকারি রান্না করে ওই রকম। তো সেইটা দিয়েই খেয়েছি, গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম সেই তরকারির মধ্যে। তো বেশ ভালো লাগছিলো খেতে, মানে একঘেয়ে সাবুর উপমা বা সাবুর পায়েসটা সন্ধ্যাবেলায় করি, দিনের বেলায় তো সাবুর পায়েস করি না। তো এই যে রুটিগুলো রেডি হয়ে গেছে, এইরকমটা দেখতে হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে, বেশ ভালো লাগছিল, নরম নরম হয়েছিল, আলু দেওয়াতে নরম হয়েছে, তো সুন্দরভাবে ছিঁড়েও গেছে আর খেতেও বেশ স্বাদ লেগেছে। তো এইরকমভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে।